অধ্যায় ৬ মোশতাক রাজি। আমি মোশতাককে জিজ্ঞেস করেছিলাম, দেশের পরিস্থিতিতে কেউ যদি শেখ মুজিবকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে তা কি ঠিক হবে? তিনি বলেছিলেন, সম্ভবত দেশের মঙ্গলের জন্যে এটি একটি ভালো কাজ হবে। মেজর আব্দুর রশিদ। ৩রা জুলাই ১৯৭৫ সাল। ফারুক তার পকেট ডায়েরির ওই দিনের পাতায় লাল কালির বড় বড় হরফে লিখে রেখেছিল, কাজ শুরু। সে আমাকে বলেছিল, এরই মধ্যে আমি স্থির সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলাম, মুজিবের মৃত্যু অনিবার্য। আজ হোক, কাল হোক কিংবা পরশু, এটা কোনো ব্যাপারই না। আমার রণকৌশলের পরিকল্পনা তৈরি সম্পন্ন, আমার সৈন্য সামন্তও প্রস্তুত। সে বলে চলল, যে কোনো পরিস্থিতিতেই হোক আমি ৩রা জুলাই থেকেই চূড়ান্তভাবে প্রস্তুত ছিলাম। আমার জীবন থেকে অতীত বর্তমান সবই আমি মুছে ফেলেছিলাম। আমার সামনে তখন একটাই উদ্দেশ্য, মুজিবকে খতম করতেই হবে, এবং সে উদ্দেশ্য সাধনে আমি কোনো ক্রমেই ১৫ই আগস্টের বেশি দেরি করতে পারবো না বলে মনে মনে ঠিক করে রেখেছিলাম। ফারুকের ডায়েরি তাকে স্মরণ করিয়ে দিল যে ১৫ই আগস্ট রাতে বেঙ্গল ল্যান্সার্স এবং ২য় ফিল্ড আর্টিলারির পরবর্তী ট্রেনিং অনুষ্ঠিত হবে। দিনটি ছিল শুক্রবার। দিনটি ফারুকের জন্য অত্যন্ত তাৎপর্যমণ্ডিত, কারণ তার জন্ম হয়েছিল শুক্রবারে। তার জীবনের অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে ওই দিনে। পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে যাওয়ার দিনটি ছিল শুক্রবার। ফরিদার সঙ্গে তার বিয়েও হয়েছিল শুক্রবারে। ধর্মীয় দিক থেকেও দিনটি ছিল গুরুত্ববহ, কারণ শুক্রবার মুসলমানদের জন্য একটি পবিত্র দিন। ফারুক ভাবল, শুক্রবার এবারও তার জন্য শুভ হবে, কারণ তার ধারণা সে ইসলাম আর দেশের স্বার্থের জন্যই এ কাজ করতে যাচ্ছে। সে রশিদকে জানায়নি যে কাজটি সে শুক্রবারেই করতে যাচ্ছে। শেষ মুহূর্তে যেন আর পিছিয়ে আসতে না হয়, সেটাই হয়তো সে নিশ্চিত করতে চাচ্ছিল। ১ সেপ্টেম্বর বাকশাল পদ্ধতি কার্যকরী হবার কথা। ওরা দুজনে সম্মিলিতভাবে স্থির করে নিয়েছিল যে আঘাতটা তার আগেই হানতে হবে। ওই তারিখের আগেই রক্ষীবাহিনী আর সেনাবাহিনীর ইউনিট নিয়ে জেলা গভর্নরগণ ৬১টি জেলার যার যার অবস্থান সুদৃঢ় করে ফেলবে। ওই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা মোটেই সহজ হবে না বলে রশিদ মনে করল। রশিদ ফারুকের পরিকল্পিত রণকৌশলের ব্যাপারে অবহিত ছিল না। রাজনীতির প্রতি রশিদের যথেষ্ট ঘৃণাবোধ জন্মেছিল। জেনারেল জিয়াকে দলে ভিড়াতে না পেরে ফারুক সম্ভাব্য অন্যান্য রাজনীতিকদের মধ্য থেকে শেখ মুজিবের উত্তরসূরি বাছাই করার দায়িত্ব দিল রশিদের উপর। এ ব্যাপারে মেজর রশিদ তার মেধার পরিচয় দিয়েছিল। রশিদ ভালো করেই জানত যে মুজিব হত্যার পর একটা বিরাট আকারের স্বতঃস্ফূর্ত আক্রমণাত্মক বিরোধিতার সৃষ্টি হতে পারে। ওই বিরোধিতা ঠেকানোর মতো যথেষ্ট শক্তি তাদের ছিল না। সুতরাং রশিদ কেবল একজন যোগ্যতর রাজনৈতিক নেতাকেই খুঁজছিল না, সে মুজিবের জায়গায় এমন একজনকে বসানোর চিন্তা করছিল যার উপস্থিতি ওই বিরোধিতার ঝড়কেও অনেকাংশে স্তিমিত করতে সক্ষম হবে। রশিদ ধারণা করেছিল যে ৪টা ভিন্ন দিক থেকে বিপদের সম্ভাবনা রয়েছে। ওই ৪টা বিপত্তিই এড়িয়ে যেতে হবে। তার মতে এর প্রথমটা ছিল আওয়ামী লীগ। সারা দেশব্যাপী আওয়ামী লীগের ছাত্র ও তরুণ সমর্থকদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশের যথেষ্ট পরিমাণ অস্ত্রশস্ত্র ছিল। ওরা এতে বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে। দ্বিতীয়টি ছিল রক্ষী বাহিনী। শেখ মুজিবের ২৫,০০০ আধুনিক অস্ত্রে সজ্জিত সৈনিক সম্বলিত ঝঞ্ঝা বাহিনী আসলেই মুজিবের প্রতি বিশ্বস্ত ছিল। এই অংশটির মধ্যে হয় ভয়ঙ্কর প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, না হয় তারা ১৯৭১-এর মতো ভারতীয় হস্তক্ষেপ কামনা করবে। তৃতীয় বিপত্তিটি যা তার মনে এসেছিল তা হল, মুজিব নিহত হবার সঙ্গে সঙ্গে প্রতিশোধ পরায়ণ লোকেরা আওয়ামী লীগারদের নির্বিচারে হত্যা শুরু করতে পারে। সেক্ষেত্রে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আমরা আর একটা শরণার্থী সমস্যা সৃষ্টি করতে চাইনি, রশিদ বলছিল। তাহলে 1971-এর মতো আরেকটি নাজুক পরিস্থিতির সৃষ্টি হতে পারত, আর তাতে করে ভারত এ ভূখণ্ডে ঢুকে পড়তে পারত। ওটাতে সম্পূর্ণভাবে আমাদেরই পরাজয় হতো। সুতরাং রশিদ বলছিল, আমাদের চতুর্থ বিবেচ্য বিষয় ছিল ভারতীয় হস্তক্ষেপের সকল সম্ভাবনা ছিন্ন করে দেয়া। রশিদ চাচ্ছিল এমন একজন লোককে যার উপস্থিতি জনগণকে কি অবস্থায় দাঁড় করিয়ে দেবে। দেখি এরপর কি ঘটে। একবার জনগণ যদি পরবর্তী ঘটনা দেখার জন্য অপেক্ষা করতে সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাহলে আমাদের আর কোনো ভয় নেই, রশিদ বলল। রশিদ সিদ্ধান্ত নিল সে আওয়ামী লীগ থেকেই শেখ মুজিবের উত্তরসূরি বাছাই করে নেবে। তার মতে এতে করে মুজিববাদী দল আর রক্ষী বাহিনী বিদ্রোহী হয়ে উঠবে। রশিদের ভাষায়, শেখ মুজিবের জায়গায় অন্য একজন আওয়ামী লীগারকে দেখে জনগণের মনে প্রতিশোধ নেয়ার সাহস ক্ষণিকের জন্য হলেও দমে যাবে, কোনো শরণার্থীরও সৃষ্টি হবে না, আর ভারতীয় হস্তক্ষেপেরও কোনো সম্ভাবনা থাকবে না। অত্যন্ত ঠান্ডা মাথায় আর একজন ঘৃণিত আওয়ামী লীগারকে শেখ মুজিবের জায়গায় নিয়ে আসার সিদ্ধান্ত রশিদের জন্যে খুব একটা কঠিন কিছু ছিল না, কারণ সে মনে মনে স্থির করে রেখেছিল যে এটা একটা নিতান্তই সাময়িক পদক্ষেপ। রশিদের ভাষায়, আমরা জানতাম ওরা কি জিনিস। আমরা জানতাম ওরা সব ধরনের ভণ্ডামি, কুৎসিত কর্মকাণ্ড ইত্যাদি করবেই। তারা এগুলো থেকে কখনোই দূরে থাকতে পারে না। কিন্তু এরই মধ্যে যদি আমরা আমাদের অবস্থান দৃঢ়তর করতে পারি, তাহলে যে কোনো মুহূর্তে আমরা তাদেরকে ছাঁটাই করে দিতে পারব। ফারুক রশিদকে পূর্ব থেকেই পরিষ্কার ভাষায় বলেছিল, মুজিব হত্যার পর যদি কোনো আশাব্যঞ্জক ফল পাওয়া না যায়, তাহলে আমি কাউকেই সহ্য করব না। বড় বড় বুলি আওড়ালেও দুই মেজরের পক্ষে শেখ মুজিবের বিকল্প খুঁজে বের করা সহজ ছিল না। রাষ্ট্রনায়কত্ব আর সততার কথা তো রইলই। তাছাড়া শেখ মুজিব যা দিতে পারেননি তা দিতে পারবে এমন লোক রশিদের নজরে পড়ছিল না। তবু এরই মধ্য থেকে শেখ মুজিবের উত্তরসূরি হিসেবে শেষ পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদকেই সে বাছাই করেছিল। রশিদের এই পছন্দের পেছনের কারণটি ছিল এই যে তাকে নিতান্তই একটা পুতুলের মতো যথেচ্ছা ব্যবহার করা যাবে এবং তাদের সুবিধে মতো যে কোনো মুহূর্তে সরিয়েও দেওয়া সহজ হবে। দেখতে দেখতে চলে এলো 1975 সালের বসন্তকাল। বাংলাদেশে সবুজের সমারোহ আর বিচিত্র ফুলের বাহার নিয়ে আসে এই বসন্তকাল। দুঃখজনকভাবে ওই বসন্তই যেন বেদনার বসন্তে পরিণত হলো। ফারুক আর রশিদের ষড়যন্ত্র অভ্যুত্থানে রূপ না নিয়ে রূপ নিল গুপ্ত হত্যায়। দেশকে বাঁচানোর নামে এ যেন এক বর্বর হত্যাকাণ্ডে পরিচালিত হলো। ওরা কি করেছিল তা অনুধাবন করার জ্ঞান কিংবা পরিপক্কতা কোনোটাই তাদের ছিল না। দুই মেজর মিলে সেনাবাহিনীর গর্বিত নামকে মলিন কর্দমাক্ত করে দিল এবং দেশের শিরা উপশিরায় এমন এক কালো বাহিনী প্রবিষ্ট করিয়ে দিল যা সোনার বাংলা গড়ার লক্ষ্যে শেখ মুজিবের চাইতে অনেক বেশি ধ্বংসাত্মক প্রমাণিত হলো। কিন্তু তারা তাদের জঘন্য উদ্দেশ্য নিয়ে এত বেশি নিবিষ্ট চিত্তে কাজ করেছিল যে তার ভয়ানক পরিণতির প্রতি তাদের দৃষ্টি নিপতিত হবার কোনো অবকাশ ছিল না। সবকিছুই ঠিক পরিকল্পনা মতো চলছিল। এমনই সময়ে রশিদ অপ্রত্যাশিতভাবে একটা আঘাত পেল। ফারুকের বোন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাবার পথে রশিদের বাসায় ঢুকল। রশিদকে সে জানালো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে একটা গুঞ্জন শুনে এসেছে, দেশে নাকি খুব শিগগিরই একটা সামরিক অভ্যুত্থান হতে যাচ্ছে, অন্যান্যের মধ্যে যার নেতৃত্বে রয়েছে মেজর রশিদ। তার বুঝতে বাকি রইল না যে তরুণ অফিসারদের সঙ্গে অলক্ষ্যে আলাপের ফাঁকেই এরকম তথ্য ফাঁস হয়ে পড়েছে। আর এ গুজব যদি সত্যি ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছে থাকে,
তাহলে আওয়ামী লীগের সমর্থকদের মাধ্যমে এটা ইতিমধ্যেই নিশ্চয়ই শেখ মুজিবের কান পর্যন্ত পৌঁছে গেছে। শেখ মুজিবের গোয়েন্দা বিভাগ সবই খুঁটিয়ে বের করে ছাড়বে। রশিদকে ঢাকা ব্রিগেড কমান্ডারের অফিসে ডেকে পাঠানো হলে সে আরও বেশি ভয় পেয়ে যায়। ডেকে পাঠিয়েছিল কর্নেল সাফাত জামিল। ঢাকার ব্রিগেড কমান্ডার সাফাত জামিলের সঙ্গে মাত্র অল্প কয়েকদিন আগেই সে দেশের রাজনৈতিক সমস্যাদি নিয়ে আলাপ আলোচনা করেছিল। কর্নেল জামিল তাকে জানালো যে তার নাম জড়িয়ে ঢাকায় একটা সম্ভাব্য অভ্যুত্থানের কথা শোনা যাচ্ছে। এ ব্যাপারে তার উপর একটা ব্যবস্থা গ্রহণের কথা কর্নেল তাকে জানায়। স্মৃতিচারণ করে রশিদ বলল, আমি সাফাত জামিলকে বললাম, যদি আমার উপরে কোনো কিছু চাপানো হয় তাহলে আপনাকেও আমি ছাড়ছি না। আমি আপনাকে আমাদের দলনেতা বলে জড়িয়ে দেব। আমি বলবো যে আমি যা কিছুই করেছি সবই আপনার নির্দেশানুযায়ী করেছি। আমার কাছে প্রমাণও আছে। আমি বলবো কিভাবে আপনি আমাকে ঢাকায় ২য় ফিল্ড আর্টিলারিতে বদলি করে পুনঃস্থাপনের ব্যবস্থা করেছেন। কারণ আমার তো যশোরের গানারি স্কুলে বদলি নিশ্চিত হয়ে গিয়েছিল। আপনার কাজের সুবিধের জন্যই আমাকে আপনি যশোরের বদলি বাতিল করিয়ে ঢাকায় থাকার ব্যবস্থা করেছিলেন। রশিদ কি বুঝাতে চাচ্ছিল কর্নেল সাফাত জামিল তা বুঝতে মুহূর্ত দেরি করল না। সুতরাং কর্নেল জামিল রশিদের সঙ্গে এ নিয়ে আর বাড়াবাড়িতে গেল না। কিন্তু রশিদ যেন বিপদ সংকেত খুব কাছাকাছি দেখতে পাচ্ছিল। এতে করে রশিদও ফারুকের মতো মুজিব হত্যার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল। সে আমাকে বলেছিল আমাদের পিছিয়ে আসার আর কোনো পথ খোলা ছিল না। হয় তার সমাধি রচিত হবে, না হয় আমাদের। তার কিছুদিন পর জুলাই মাস শেষ না হতেই রশিদ খন্দকার মোশতাক আহমেদের সাক্ষাৎ প্রার্থী হল। মোশতাক তখন মুজিব ক্যাবিনেটের বাণিজ্যমন্ত্রী এবং চেয়ারম্যান শেখ মুজিবের পর বাকশালের ৩ নম্বর সদস্য। এছাড়া খন্দকার মোশতাক আহমেদের আরও একটা পরিচয় ছিল। তিনি হচ্ছেন দাউদকান্দির নামজাদা পীর সাহেব আলহাজ হজরত খন্দকার কবিরউদ্দিন আহমেদের পুত্র এবং আওয়ামী লীগের ভেতরে সবচেয়ে কম বিতর্কিত ব্যক্তিত্ব, এবং ঢাকার হাইকোর্ট ও পাকিস্তান সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে তার যথেষ্ট সুখ্যাতিও ছিল। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের সময় মোশতাক আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তাজউদ্দিন আহমেদের নেতৃত্ব গঠিত মুজিবনগরের প্রবাস সরকারের তিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। ১৯৭১ সালের শরৎকালে ডক্টর হেনরি কিসিঞ্জার আওয়ামী লীগে ভাঙন ধরানোর চাল খেলে পাকিস্তানের ভাঙন রোধ করতে চেষ্টা করেছিলেন। সেই ষড়যন্ত্রের সঙ্গে মোশতাক জড়িত ছিলেন বলে কলকাতা থেকে ঢাকায় ফিরে এসে পররাষ্ট্র দপ্তরের গদি তিনি আর পেলেন না। খন্দকার মোশতাককে দেওয়া হলো বন্যা নিয়ন্ত্রণ, পানি সম্পদ ও বিদ্যুৎ উন্নয়ন মন্ত্রণালয়ের ভার। ১৯৭৫ সালে শেখ মুজিব প্রেসিডেন্ট শাসিত সরকারের প্রবর্তন করলে মোশতাক পেলেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে রশিদের সাক্ষাৎকারের সময় নির্ধারিত হল ২রা আগস্ট সন্ধে ৭টায়। সবার দৃষ্টি এড়ানোর জন্যে বেসামরিক পোশাকে রশিদ খন্দকার মোশতাক আহমেদের পুরনো ঢাকাস্থ আগা মসিহ লেনের বাড়িটিতে গিয়ে হাজির হলেন। পরে যাতে কেউ জিজ্ঞেস করলে কিংবা জানতে চাইলে বিপদে পড়তে না হয় সেজন্যে রশিদ স্কুটার কেনার জন্য পারমিটের একটি দরখাস্তও সঙ্গে নিয়ে যায়। একজন রাজনীতিকের বাড়িতে একজন সৈনিকের উপস্থিতি নিয়ে কথা উঠলে ওই দরখাস্তটা দেখিয়ে সন্দেহ দূর করার জন্যেই সে তা করেছিল। মোশতাক তাকে দোতলার একটি ঘরে স্বাগত জানালেন। কিছুক্ষণ ধরে টুকিটাকি বিষয়ে আলাপ আলোচনার পর রশিদ বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে আলাপ শুরু করে। তারা সেদিন প্রায় ২ ঘন্টা ধরে আলাপ করেছিলেন। রশিদের ভাষায়, আমরা কিছুক্ষণ রাজনৈতিক সমস্যা নিয়ে কথাবার্তা বলি। পরোক্ষভাবে দেখছিলাম এতে তিনি কীরকম বোধ করেন। পরে আমি তাকে জিজ্ঞেস করলাম,
আওয়ামী লীগের প্রবীণতম সদস্য এবং শেখ মুজিবের একজন অত্যন্ত ঘনিষ্ঠ লোক হিসেবে শেখ মুজিবের নেতৃত্বে দেশ কোনো উন্নতি প্রত্যাশা করতে পারে বলে তিনি মনে করেন কিনা। তিনি পরিষ্কার ভাষায় জবাব দিয়েছিলেন, না, জাতি তার নেতৃত্বে কোনো উন্নতি প্রত্যাশা করতে পারে না। তারপর আমি বলেছিলাম, এটাই যদি সত্যি হবে তাহলে আপনারা তাকে ছেড়ে যাচ্ছেন না কেন? তিনি উত্তর করেছিলেন, এটাও আসলে অতটা সহজ নয়। তারা এতই কাপুরুষ ছিল যে তার সব অপকর্মই তারা মেনে নিয়েছিল। রশিদ আরও বলল, আমি জিজ্ঞেস করেছিলাম, দেশের এ পরিস্থিতিতে কেউ যদি শেখ মুজিবকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে তা কি ঠিক হবে? তিনি বলেছিলেন, দেশের স্বার্থে সম্ভবত এটি একটি ভালো কাজ হবে, কিন্তু কাজটা খুবই কঠিন। এটাই আসলে মোশতাকের হুবহু মুখের কথা ছিল কিনা সঠিক করে বলতে বললাম। সে উত্তর দিল, হ্যাঁ, তিনি বলেছিলেন এটি একটি অত্যন্ত কঠিন কাজ, তবে কেউ যদি তা করতে পারে তাহলে সম্ভবত সেটি হবে একটি মহৎ কর্ম। রশিদকে আমি প্রশ্ন করলাম, তাহলে তিনি রাজি হয়েছিলেন? রশিদের উত্তর, হ্যাঁ, তিনি রাজি হয়েছিলেন। এমনকি মোশতাক আমাকে জিজ্ঞেস করেছিলেন, যদি তাকে সরিয়ে দেয়া হয় তাহলে তার পরিবর্তে কে আসবে? বিকল্প তো থাকা উচিত। রশিদ মোশতাকের নিকট ব্যাখ্যা করছিল যে যদি কেউ শেখ মুজিবকে সরিয়ে দেওয়ার কথা চিন্তা করে থাকে তাহলে তারা নিশ্চয়ই মুজিবের বিকল্পও ঠিক করে রেখেছে, বিশেষ করে এমন একজনকে যে রাজনৈতিক দিক থেকে অন্তত তার সমকক্ষ হবে। খন্দকার মোশতাক আহমেদ রশিদের আভাসে ইঙ্গিতে কথা বুঝতে পেরেছিল কিনা জিজ্ঞেস করলে সে বলল, আমি যখন তার সঙ্গে এ নিয়ে আলাপ করতে গেছি তখন অবশ্যই তিনি আমার ওইসব ইঙ্গিতের কথায় আমি কি বুঝাতে চাচ্ছিলাম তা তিনি হৃদয়ঙ্গম করেছিলেন। না বুঝার কোনো কারণই ছিল না। খন্দকার মোশতাক আহমেদের মাঝে শেখ মুজিবের বিকল্প খুঁজে পেয়ে রশিদ মনে মনে সান্ত্বনা পেল। রশিদ ফারুককে এ খবরটি দিলে ফারুক বলল, আমার ধারণায় তুমি ঠিকই আছো, তবে এটা পুরোপুরি তোমার ব্যাপার। ফারুক এই ভেবে খুশি হয়েছিল যে শেষ পর্যন্ত তার পরিকল্পনা একটা রূপ নিতে যাচ্ছে। আমি পৃথক পৃথকভাবে ফারুক এবং রশিদদের অনেকগুলো সাক্ষাৎকার টেপ রেকর্ড করেছি। ওই সব সাক্ষাৎকারে তারা শপথ করে বলেছে যে শেখ মুজিবের হত্যার পূর্বে এভাবেই খন্দকার মোশতাককে অবগত করানো হয় এবং তিনি মৌন সম্মতি জ্ঞাপন করেন। খন্দকার মোশতাককে যখন আমি জিজ্ঞেস করি তখন তিনি তা অস্বীকার করেন। আমি কিন্তু এই দুই মেজরকে অবিশ্বাস করার কোনো কারণ খুঁজে পাইনি। তারা পরিষ্কার করে বলেছে যে মোশতাককে তারা আগস্টের 2 তারিখে মুজিব হত্যার পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছিল। ঘটনাটি মুজিব হত্যার মাত্র 13 দিন আগে। এর ফলে খন্দকার মোশতাক তার সহযোগী তাহিরউদ্দিন ঠাকুর প্রমুখ সহকর্মীর সঙ্গে বিস্তারিত আলোচনার সময় পান। শেখ মুজিবকে হত্যার পর কে কোন পদে আসীন হবে সে নিয়েও তাদের মতামত ব্যক্ত করেন। তারপরে তাদের দলেরই কোনো একজন এই গোপন পরিকল্পনার কিছু তথ্য আমেরিকান দূতাবাসের একজন যোগাযোগ রক্ষাকারীর কাছে ফাঁস করে দেয়। 15ই আগস্ট বিস্ময়ের সঙ্গে ফারুক লক্ষ্য করে যে যখন তার লোকেরা মুজিবের বাড়ি ও শেরনিয়াবাতের বাড়িতে হত্যাকাণ্ড চালাচ্ছিল তখন আমেরিকান দূতাবাসের কয়েকটি গাড়ি শহরের চতুর্দিকে ছুটাছুটি করছিল। রশিদ খন্দকার মোশতাককে নিয়ে রেডিও স্টেশনে পৌঁছার অনেক আগেই তাহিরউদ্দিন ঠাকুর সেখানে উপস্থিত হয়েছিল। মোশতাকের বেতার ভাষণটি তাহিরউদ্দিন ঠাকুরেরই লেখা। ভাষণটি যেভাবে লেখা হয়েছিল তাতে পরিষ্কার বোঝা যায় যে এটা বেশ সময় ধরে যথেষ্ট চিন্তাভাবনা করে লেখা। শেখ মুজিবের হত্যার পর তাহিরউদ্দিন ঠাকুর
পশ্চিমা এক সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিল যে মুজিব হত্যার পরিকল্পনাটি তার বাড়িতেই মাত্র 2 রাত আগেই চূড়ান্ত করা হয়েছিল। ফারুক আর রশিদ কিন্তু শপথ করে বলেছে যে তারা ওই ধরনের কোনো বৈঠকে উপস্থিত ছিল না। এমনকি মুজিব হত্যার আগে তাহেরউদ্দিন ঠাকুরের সঙ্গে তারা কোনো রকম যোগাযোগই করেনি। তারা তাহেরউদ্দিন ঠাকুরকে এ ব্যাপারে চ্যালেঞ্জ করতেও প্রস্তুত বলে সে সময় জানিয়েছিল। সুতরাং ঠাকুর যদি সত্য কথা বলেও থাকেন, তাহলে 13ই আগস্ট তার বাড়িতে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল সেটি ছিল একান্তই মোশতাক আহমেদের অনুসারীদের একটি ঘরোয়া বৈঠক। হয়তো এটি আয়োজন করা হয়েছিল 2 মেজরের হত্যাকাণ্ড পরিচালনার ব্যাপারে তাদের সমর্থন চূড়ান্ত করার জন্যেই। শেখ মুজিবের হত্যাকাণ্ডের বিষয়টি আগে থেকেই খন্দকার মোশতাক জানতেন বলেই এই ঘটনাবলী সাক্ষ্য দিচ্ছে। অবশ্য এতে করে এমন কিছু প্রমাণিত হচ্ছে না যে খন্দকার মোশতাক ও তার অনুগামীরা আলাদাভাবে শেখ মুজিবকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, যদিও আরও অনেকেই শেখ মুজিবকে হত্যার পরিকল্পনা হাতে নিয়েছিল। এদের মধ্যে মাওবাদী বামপন্থী দল সর্বহারা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল উল্লেখযোগ্য। কিন্তু 2 মেজরের কাণ্ডকীর্তি অন্যান্যদের সকল জল্পনা কল্পনা ছাড়িয়ে গেল। গোয়েন্দা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে জানায় যে 1975 সালের আগস্টের প্রারম্ভে তার বিভাগ শেখ মুজিবকে উৎখাতের কমপক্ষে 5টি সম্ভাব্য ষড়যন্ত্রের তদন্ত চালাচ্ছিল। সেনাবাহিনীর তরুণ অফিসারদের মধ্যে চরম অসন্তোষ ছিল ওই হিসেবের অতিরিক্ত। একজন সংশ্লিষ্ট রাজনীতিবিদ সে সময়ে তার স্ত্রীর শাড়ি কেনার অজুহাতে কলকাতায় যান, কিন্তু তিনি দমদম বিমানবন্দরের বাইরে যাননি। ওই সময়ে তিনি একজন পশ্চিমা কূটনীতিকের সঙ্গে আলোচনায় বসেন। আরেকটি রিপোর্ট দেন শেখ মনি। তিনি জানান যে খ্যাতনামা রাজনীতিবিদ একটি ঘরোয়া নৈশভোজে কিছু অবাঞ্ছিত ব্যক্তি এবং জেনারেল ও ব্রিগেডিয়ার পদমর্যাদার কমপক্ষে 3 জন ঊর্ধ্বতন সামরিক অফিসারকে আপ্যায়ন করে। বাংলাদেশ দি আনফিনিশড রেভলিউশন গ্রন্থটির রচয়িতা লরেন্স লিফসুলজ 1979 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের 4র্থ মৃত্যুবার্ষিকীতে লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় এক চমৎকার প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনটি লেখা হয়েছিল শেখ মুজিবের গুপ্ত হত্যার আড়ালে লুক্কায়িত নেপথ্য কাহিনী নিয়ে। তার ভাষায়, বাঙালি ও বিদেশি কূটনীতিকদের একটি ওয়াকিবহাল মহল দাবি করে যে মোশতাক এবং তার রাজনৈতিক সঙ্গীরা 1 বছরেরও বেশি সময় ধরে মুজিব হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের জনৈক ঊর্ধ্বতন কর্মকর্তা আর ওয়াকিবহাল বাংলাদেশীয় সূত্র এ ব্যাপারে একমত যে মার্কিন যুক্তরাষ্ট্র আগে থেকেই মুজিব হত্যার চক্রান্ত সম্পর্কে অবগত ছিল। মুজিবের মৃত্যুর কম করে হলেও 6 মাস আগে থেকেই ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিবর্গের সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা আলোচনা বৈঠক চালিয়ে যাচ্ছিল। মার্কিন দূতাবাসের একজন উচ্চপদস্থ কূটনীতিকের মতে শেখ মুজিবের উৎখাতের ব্যাপারে আগ্রহী ব্যক্তিবর্গ মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছিল। 1974 সালের নভেম্বর থেকে শুরু করে 1975 সালের জানুয়ারি মাস পর্যন্ত সংশ্লিষ্ট লোকদের সঙ্গে দূতাবাসের কর্মকর্তাদের বহু বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সব বৈঠকের উদ্দেশ্য ছিল যদি বাংলাদেশে আসলেই অভ্যুত্থানের মাধ্যমে একটা রাজনৈতিক পট পরিবর্তন ঘটে যায়, তাহলে এতে মার্কিন সরকারের প্রতিক্রিয়া কী হবে তা অনুধাবন করা। দুর্ভাগ্যক্রমে লিফসুলজ ওই সব বাংলাদেশি যারা মার্কিন দূতাবাসের সঙ্গে যোগসাজশ রক্ষা করেছিল তাদের পরিচয় দেননি বা দিতে পারেননি। প্রতিবেদন থেকে অনুমেয় যে ওই সকল লোকজন বেসামরিক ব্যক্তি ছিল। 2 মেজর ওই ঘটনার সঙ্গে সংযুক্ত ছিল না। ফারুক আর রশিদ আমার সঙ্গে শপথ করে বলেছে যে তারা কোনো দেশি বা বিদেশি মিশনের সঙ্গে কোনো রকম যোগাযোগ স্থাপন করেনি। কিন্তু লিফসুলজ বলেন যে
একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা তাকে 1975 সালের জানুয়ারি মাসে জানিয়েছিল যে তার দূতাবাস থেকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা এ ধরনের ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িয়ে পড়বে না। লিফসুলজ তার প্রতিবেদনে বলেন, যদিও মার্কিন দূতাবাসের উচ্চ পর্যায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা কোনোভাবেই মুজিব বিরোধীদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রক্ষা করবে না, কিন্তু পরবর্তীতে মার্কিন কর্মকর্তাদের মধ্যেই এ নিয়ে বিতর্কের সূচনা হয়। দূতাবাসের যারা আগের বৈঠকগুলো সম্বন্ধে জ্ঞাত ছিল তারা 1975 সালের গোড়ার দিকের ঘটনাবলী ছাড়া আর কোনো কিছুই তাদের ব্যক্তিগতভাবে জানা ছিল না বলে জানায়। অন্যান্যরা অভিযোগ করে যে যারা নিষ্কলুষ থাকতে চায় এমন কূটনীতিবিদ পর্যায়ে যোগাযোগ ছিন্ন হলেও পরে মার্কিন দূতাবাসের সিআইএর প্রধান ফিলিপ চেরি এবং অন্যান্য এজেন্টদের সঙ্গে চক্রান্তকারীদের যোগাযোগ সঠিকভাবেই কাজ করছিল। সাক্ষাৎকারে অবশ্য চেরি তার বিরুদ্ধে আনীত অভিযোগ পরিষ্কারভাবে অস্বীকার করে। বাংলাদেশিরা নিজেরাই তা করেছিল। চেরি বলে, এটা ধারণা করা বোকামি যে কোনো বিদেশি সরকার জড়িত থাকলেই কেবল একটা অভ্যুত্থান ঘটতে পারে। প্রায় সকল অভ্যুত্থানের পেছনেই নিজের লোকদের সক্রিয়তা কাজ করে থাকে। মোশতাকের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগসাজশ বা আঁতাত সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে চেরি বলেন, কিছু রাজনীতিবিদ এমনিতেই খুব বেশি বিদেশি দূতাবাসে যাওয়া আসা করে, সম্ভবত সেখানে তাদের যোগাযোগের ব্যাপারও থাকতে পারে। তাই বলে কোনো অভ্যুত্থানের ব্যাপারে কোনো দূতাবাস জড়িত হবে এমন মনে করা ঠিক নয়। লিফসুলজ বলেন, 1975 সালের এপ্রিলে মোশতাক আহমেদ ও তার রাজনৈতিক সঙ্গীরা গোপনে সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল। তাদের উদ্দেশ্য ছিল সামরিক বাহিনীকে তাদের পরিকল্পনার সঙ্গে যুক্ত করা। সামরিক বাহিনীর কিছু সিনিয়র অফিসার নিয়ে তারা অভ্যুত্থানটি ঘটাতে চেয়েছিল। তিনি আরও বলেন, ঘটনাবলী সম্পর্কে সম্যক অবগত বাংলাদেশের সামরিক বাহিনীর সূত্র থেকে বলা হয় যে অভ্যুত্থান ঘটানোর ব্যাপারে সেনাবাহিনীর ডেপুটি চিফ মেজর জেনারেল জিয়াউর রহমানের নিকট নেতৃত্বের প্রস্তাব দেয়া হলে তিনি প্রস্তাবিত অভ্যুত্থান পরিকল্পনায় আগ্রহ প্রকাশ করলেও তিনি সামরিক পদক্ষেপের নেতৃত্ব দিতে অনীহা প্রকাশ করেন। উপসংহারে লিফসুলজ বলেন, খন্দকার মোশতাকের গ্রুপ অভ্যুত্থানের জন্য বিশ্বাসযোগ্য সিনিয়র আর্মি অফিসার না পাওয়ায় জুনিয়র অফিসারদের পরিকল্পিত চক্রান্তকে এগিয়ে নিয়ে যায়। রশিদ স্বাভাবিকভাবে খুব ধীর গতিতে কাজ করে, কিন্তু যখন সে আসছে শুক্রবারেই অভ্যুত্থান ঘটানোর চূড়ান্ত ব্যবস্থা ফারুক সম্পন্ন করেছে বলে জানতে পারে, তখন সে তার দিকের সকল কাজ শেষ করার জন্য সচেষ্ট হয়ে ওঠে। 1975 সালের 13ই আগস্ট বেলা 2:30 আগা মসিহ লেনস্থ খন্দকার মোশতাকের বাড়িতে রশিদ আবারও উপস্থিত হল। এই সময়ে কোনো অ্যাপয়েন্টমেন্ট করা হয়নি। ওই দিন তাদের মধ্যে মাত্র 10 মিনিট আলাপ হয়। রশিদের মতে ওই সপ্তাহে বা তৎপরবর্তী কিছুদিনের মধ্যে খন্দকার মোশতাক আহমেদের বাইরে যাবার কোনো পরিকল্পনা ছিল কিনা তা জানাই ছিল ওই সাক্ষাতের মূল উদ্দেশ্য। রশিদের কথায়, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কিছুদিনের মধ্যে দেশের বাইরে যাবার তার কোনো পরিকল্পনা আছে কিনা। তিনি বলেছিলেন যে তিনি কোথাও যাবেন না, তিনি ঢাকায় থাকবেন। আমি জিজ্ঞেস করলাম, তিনি কি এর কারণ জিজ্ঞেস করেছিলেন? রশিদ হেসে বলল, না, তিনি অত্যন্ত চালাক লোক, তিনি নিশ্চিত বুঝে ফেলেছিলেন। মোশতাক রাজি। খন্দকার মোশতাককে পাওয়া যাবে বলে আশান্বিত হয়ে রশিদ তাদের চক্রান্তে সাহায্যকারী অফিসারদের খোঁজে বের হলেন। ইতিমধ্যে রশিদ বুঝে নিয়েছিল কর্মরত অফিসারদের নিয়ে ভরসা নেই। কাজেই অত্যন্ত সুচতুরভাবে রশিদ এমন কিছু অবসরপ্রাপ্ত আর্মি অফিসারকে খুঁজতে লাগল শেখ মুজিবের প্রতি যাদের আক্রোশ বিদ্যমান। ওই ধরনের লোক চক্রান্তের জন্য যথেষ্ট উপকারে আসবে বলে সে মনে করল। ওই মুহূর্তে প্রাক্তন মেজর শরফুল হক ডালিমের নাম তার মনে পড়ে গেল। গাজী গোলাম মোস্তফার সঙ্গে এক অপ্রীতিকর ঘটনার জের হিসেবে মেজর ডালিমকে অবসর গ্রহণে বাধ্য করা হয়। ঘটনাটি ঘটেছিল 18 মাস আগে এক বিয়ের অনুষ্ঠানে।
ডালিমও রশিদের মতো আর্টিলারি অফিসার ছিল, সুতরাং রশিদ তাকে খুব ভালোভাবেই চিনত। সে ডালিমকে তার সঙ্গে গল্পের আমন্ত্রণ জানিয়ে টেলিফোন করল। সকাল 10টায় ডালিম রশিদের ক্যান্টনমেন্টের বাসায় এসে পৌঁছায়। ওই দিনটা ছিল আগস্টের 13 তারিখ। রশিদ অল্প কথায় ডালিমকে তাদের চক্রান্তের কথা জানায়। সে অবশ্য তাকে সময়, তারিখ এবং রণকৌশলের পরিকল্পনা সম্বন্ধে কিছুই জানালো না। রশিদ কেবল জানতে চাইল তাদের সঙ্গে যোগ দিতে তার কোনো আপত্তি আছে কিনা। ডালিম রশিদের প্রস্তাবে সম্মত হল, কিন্তু একই সঙ্গে সে তার এক বন্ধুর সঙ্গে আলাপ করে নিতে চাইল। ডালিমের ওই বন্ধুটি তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওসমানীর এডিসি, প্রাক্তন মেজর নূর। সেও 1974 সালে ডালিম ও অন্যান্য কয়েকজন অফিসারের সঙ্গে অবসরপ্রাপ্ত হয়েছিল। ওই দিবাগত রাত 1টার সময় ডালিম নূরকে নিয়ে রশিদের বাসায় আসে। তাদের মধ্যে পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে দীর্ঘ এবং বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। রশিদ তাদেরকে জানায় যে শেখ মুজিবের স্থলে আপাতত খন্দকার মোশতাককে বসানোর ব্যবস্থা করলে পরিকল্পনার সাফল্যের দিক থেকে সুবিধে হবে। নূর তাদের সঙ্গে থাকতে রাজি হয়ে গেল, তবে নূর বিশ্বাস করতে পারছিল না যে খন্দকার মোশতাক মুজিব হত্যার ষড়যন্ত্রে আসলেই জড়িত থাকতে ইচ্ছুক। তার ভেতরে বিশ্বাস জন্মানোর জন্যে রশিদ প্রস্তাব করে যে তারা 14ই আগস্ট বিকেল 5টার সময় আণবিক শক্তি গবেষণা কেন্দ্রের বাহিরে মিলিত হবে। সেখান থেকেই রশিদ তাকে নিয়ে খন্দকার মোশতাক আহমেদের বাড়িতে যাবে। বিকেলবেলায় প্রস্তাবিত স্থানে এসে বিস্ময়ের সঙ্গে রশিদ দেখতে পায় যে নূরের সঙ্গে এমন একজন অফিসার রয়েছে যার সঙ্গে এর আগে তার কোনো যোগাযোগ হয়নি। সে হলো প্রাক্তন মেজর শাহরিয়ার। রশিদ ওই সঙ্গীকে নিয়ে প্রথমে ইতস্তত করলেও পরে স্থির করল যে এ পর্যায়ে তার জন্য দ্বিতীয় কোনো পন্থা খোলা নেই। সুতরাং নূর রশিদকে শাহরিয়ারের উপর বিশ্বাস করা যায় বলে নিশ্চয়তা দিলে তারা তিনজনে মিলে খন্দকার মোশতাকের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। মন্ত্রীর সঙ্গে দেখা করার পূর্ব নির্ধারিত কোনো অ্যাপয়েন্টমেন্ট না থাকলেও খন্দকার মোশতাক তাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানান। এরপরই মোশতাক উপস্থিত অন্যান্যদের সঙ্গেও পরিচিত হন। রশিদ বর্ণনা করে যে তারা কেবল তাকে সাদর সম্ভাষণ জানাতে এখানে এসেছে। তারপর সামান্য কিছুক্ষণ আলাপচারিতা আর রসিকতা শেষে তারা বেরিয়ে চলে আসে। এতে করে নূর আর শাহরিয়ার পরিষ্কার বুঝে নেয় যে খন্দকার মোশতাকের সঙ্গে রশিদ অনেক দূর এগিয়ে গেছে। রশিদ জানায় যে তারা আমাকে বলেছিল যে কোনো সময় যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। ফারুকের ইউনিট নৈশ মহড়ার জন্য ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে। রশিদ ডালিম, নূর আর শাহরিয়ারকে ওই জায়গায় তার সঙ্গে মিলিত হতে বলে দেয়। তাদের উপস্থিতি নিশ্চিত করার জন্যে আসল কথাটি সে বলে দেয় যে ওখানে গিয়েই তারা পুরোপুরি সামরিক প্রস্তুতি দেখতে পাবে এবং সেখানে কৌশলগত পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে অধিকতর ব্যাপক আলোচনা করা যাবে। এমনকি ওই শেষ পর্যায়ে এসেও রশিদ তার সহযোগী ষড়যন্ত্রকারীদের কাছে পর্যন্ত পুরো সত্যটি প্রকাশে বিশ্বাস করতে পারেনি, যা সে নিজে মাত্র 48 ঘন্টা আগে ফারুকের কাছ থেকে জানতে পেরেছিল। শেখ মুজিবকে পরদিন সকালেই চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হবে।